আচ্ছা, তো তাহলে আমাদের মোটামুটি আমাদের যেটা দরকার প্রি রিকুইজিট, ধরেন আপনারা সবাই কোডিং পারেন, তারপরে আপনারা ম্যাথের অপারেশনগুলো জানেন, আপনারা ডেরিভেটিভ ক্যালকুলাসটা সবই জানেন। এখন আমাদের যেটা করতে হবে নিউরাল নেটওয়ার্ক এবং নিউরাল নেটওয়ার্ক কিভাবে লার্ন করে এটার একটা অ্যাবস্ট্রাক্ট আপনারা জানেন যে আমরা ইনপুট দেই, আউটপুট যায়, ওইটা কম্পেয়ার করে সামহাউ এরর ক্যালকুলেশন করে। তো তাহলে এই জিনিসগুলো আপনারা জানেন। এখন এই পিসগুলো আমাদের একসাথে করতে হবে, ধরেন একটা পাজলের মতো, যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে। ওকে, তো সেইটা এখন আমাদের নেক্সট একটা বা দুইটা ক্লাসের টার্গেট হবে। একটা ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো, নাহলে দুইটা ক্লাস। তারপর থেকে আমরা একদম পাইটর্চে একদম ইমপ্লিমেন্টেশনে চলে যাব। আর মাঝে মধ্যে হয়তো আবার থিওরি একটু ফিরে আসতে পারে, মানে এখানে আসলে অধিকাংশই থিওরি, কোড অ্যাকচুয়ালি খুব বেশি লেখা লাগে না। তো তাহলে আমরা শুরু করি। তো আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে এএনএন এর ইমপ্লিমেন্টেশন দেখব, মানে আমাদের যে পিস ম্যাথমেটিক্যাল যে কনসেপ্টগুলো আছে। তো অ্যাকচুয়ালি যেটা বলে ওটা হলো আপনার পারসেপ্ট্রন। আপনারা যদি পুরাতন পেপার দেখেন তাহলে এমএলপি এটা হলো মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। অ্যাকচুয়ালি এইটাকে আমরা এখন নিউরন বলি। হ্যাঁ, তো ধরেন 2006-07 এর আগে আপনার মানে ওই যে লোক নোবেল পাইল, ওনার টিম ডিপ লার্নিং টার্মটা অ্যাকচুয়ালি পাবলিশ করার আগে, ওটাকে পপুলারাইজ করার আগে এমএলপি বলা হয়, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। মানে তখনও ডিপ লার্নিং ছিল, মানে অনেকগুলা লেয়ারে নিউরন, ওইটাকে জাস্ট রিব্র্যান্ডিং করে আপনার ডিপ লার্নিং করা হয়েছে। এই জন্য ডিপ লার্নিং অনেক সময় দেখবেন যে বলে অনেক টিচাররা, যেটা নতুন কিছু না, এটা অনেকদিন ধরে আছে। অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে আপনার রিব্র্যান্ডিং করছে এবং সাথে সাথে অনেক কিছু চ্যালেঞ্জ ছিল কম্পিটিশনাল, সেটা এখানে ওভারকাম করছে। ওকে, নতুন নতুন কনসেপ্ট এটাকে এক কথায় মেইন স্ট্রিমে নিয়ে আসছে। ওকে, তো আমরা দেখবো যে কিভাবে একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার, এগুলো মোটামুটি সবাই জানেন, তারপরেও আমাদের একবার মানে পুরো প্রসেসটা একটু যাওয়া উচিত। তো আমরা দেখবো যে বেসিক একটা আর্কিটেকচার, একটা পারসেপ্ট্রন, আপনারা এই সবগুলোই জানেন। তো এইগুলো এখন একসাথে আপনারা টুগেদার করতে হবে। আচ্ছা, তো আমাদের একটা হলো যে এরকম নিউরন, অ্যাকচুয়ালি এরকম একটা থাকে, আমরা জানি, এবং সেইখানে আমাদের কিছু ইনপুট থাকে, ধরেন একটা ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3 এরকম। তো এইটা অ্যাকচুয়ালি একটা নিউরনের আর্কিটেকচার, যেটাকে আমরা এখন আজকে বলতে পারি যে পারসেপ্ট্রন বলতে পারি। হ্যাঁ, পারসেপ্ট্রন। আমরা একটু পুরাতন শিখি, পুরাতন টার্মিনোলজি শিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটাকে বলতে পারি যে একটা পারসেপ্ট্রন। তো পারসেপ্ট্রনটা কি জিনিস? জাস্ট একটা কম্পিউটিং মেশিন। এবং আমি একদিন দেখাচ্ছিলাম যে এভারেজ, ওয়েটেড এভারেজ। তো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে এইটাকে যদি ধরি একটা অ্যাভারেজিং মেশিন, বললাম যে আমি অ্যাভারেজ করতেছি সবগুলা এলিমেন্টের অ্যাভারেজ, বা আই না বলে আমি যদি এখন বলি এগুলাকে বলতেছি ধরেন এক্স, সবগুলা এক্স তার অ্যাভারেজ। ধরেন 3টা এক্স আছে, x1, x2, x3, তো 3টা আছে। তাহলে এই 3টাকে সাম করে তার হলো আমি ডিভাইড করতেছি, দ্যাট মিন্স অ্যাভারেজ করতেছি। তাহলে আমি যদি একটা নিউমেরিক্যাল নাম্বার নিই, কিছু x1 এর পরিবর্তে নিলাম 8, 5, তাহলে এখানে দিলাম -4, তাহলে 8 5 হলো আপনার 13, তার থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে হলো 9, তাহলে এর আউটপুট আসতেছে অ্যাকচুয়ালি 3। তাহলে এটা কিন্তু একটা পারসেপ্ট্রন হইতে পারে। আমরা যদি পারসেপ্ট্রনের ডেফিনিশন যদি এটা দিই যে এটা একটা অ্যাভারেজিং মেশিন, দ্যাট মিন্স জাস্ট একটা কম্পিউটিং ইউনিট, যেখানে একটাই কম্পিউটেশন, এক বা একাধিক হইতে পারে। যেমন এখানে আপনার সাম হচ্ছে আর ডিভাইড হচ্ছে, দ্যাট মিন্স সাম কাইন্ড অফ কম্পিউটেশন, কিন্তু সবগুলো ইনপুটের উপরে ওই কম্পিউটেশনটা হয়। এটা হলো জাস্ট একটা পারসেপ্ট্রন। আর পারসেপ্ট্রন নিউরন, মানে আমাদের কারেন্ট ল্যাঙ্গুয়েজে, কিন্তু এটা আমাদের জানা উচিত। ওকে, তাহলে এই 3 পাইলাম। এটা হলো, এটাকে বলতে পারি আমরা একটা অ্যাভারেজিং মেশিন। হ্যাঁ, একটা কম্পিউটেশনাল মেশিন, তার মানে দ্যাট মিন্স এটা একটা অ্যাভারেজিং মেশিন। এখন আপনাদের ওয়েটেড এভারেজ একদিন পড়াইছিলাম, যে ওয়েটেড এভারেজ আর এভারেজের মধ্যে পার্থক্য কি। তাহলে এই কারেন্ট যে এক্সাম্পল, এটাকে যদি আমি ওয়েটেড এভারেজে নিয়ে যাই তাহলে কেমন হইতে পারে? ধরেন আমার কাছে সিম্পলি একটা, আমি এটাকে শুধু সাম করতে চাচ্ছি, এখানে বলতেছে যে একটাই অপারেশন হবে, বেশি হবে না।
আগে হচ্ছিল কি সাম আর ডিভিশন, এখন আমি বলতেছি এখানে আমি একটাই অপারেশন করব। তাহলে বাকিগুলোকে কিভাবে লিখতে পারি? তো আমাদের যদি ইনপুটগুলো হয় 8, 5, 4, এগুলো কিন্তু সবই হয়েছে আগে, রিপিট হচ্ছে কিন্তু দরকার। 8, 5 আর -4, তাহলে 8 + 5 - 4 ডিভাইডেড 3, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/3 8 + 1/3 5 + 1/3 - 4। নর্মাল এভারেজে কিন্তু এটা হয় যে এর 3 পার্ট, একে 3 দিয়ে ভাগ করি, একে 3 দিয়ে ভাগ করি, একে 3 দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স এর একটা পোরশন, এর একটা পোরশন, এর একটা পোরশন নিচ্ছি, নিয়ে সেইগুলোকে আমি প্লাস করতেছি। ওকে, তাহলে এর একটা পোরশন যদি আমি নেই এখন সামথিং হবে লাইক 2 পয়েন্ট সামথিং, এখানে নিলে হবে এখানে 1 পয়েন্ট সামথিং, আর এখানে নিলে হবে যে আপনার হলো -1 পয়েন্ট সামথিং। এই তিনটা মিলায় আমার হচ্ছে হলো 3। ওকে, এটা মিলে আমার তিনটা হচ্ছে মিলে 3 পাচ্ছি। তো এখন এই 1/3টাকে তাহলে আমরা বের করে নিয়ে যেতে পারি। এটা একটা 1/3, এটা একটা 1/3, এটা একটা 1/3, দ্যাট মিন্স এই এলিমেন্টগুলা এর উপরে যদি আমি কিছু এলিমেন্ট দেই, দ্যাট মিন্স আমাদের সেই ওয়েট, এখানে সবাই ইকুয়াল ওয়েট, সবাই ইকুয়াল কন্ট্রিবিউশন, ওয়েট মিন্স কন্ট্রিবিউশন, তো দ্যাট মিন্স সবাই ইকুয়াল ওয়েট, যে 8 এর 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এখানে ইকুয়াল বলতে কি বোঝাচ্ছি, যে নিজের যতটুকু আছে। ধরেন এক্সাম্পলটা এইভাবে যে আপনি ধরেন দান করবেন, তো আপনাকে বলা হয়েছে তোমার সম্পদের 1/3 দান করেন, তোমার সম্পদ, দ্যাট মিন্স তোমার যা আছে তার ওই রিলেটিভলি আপনি ইকুয়াল দিচ্ছেন। যে কারো যদি 1 লাখ থাকে, সে যা দিচ্ছে সেই পরিমাণ কিন্তু যা 10,000 আছে পরিমাণটা সেম হচ্ছে না, কিন্তু কন্ট্রিবিউশনের প্রপোর্শন সেম হচ্ছে। তাহলে তুমি 1/3 দাও, তুমি 1/3 দাও, তুমি 1/3 দাও, সবার রেশিওতে আনুপাতিক হারে সমান করতেছে। ওকে, এইটা হলো ওয়ান কাইন্ড অফ আপনার হলো যে ওয়েট, বা আপনার কি বলে এটাকে ইম্পোর্ট কন্ট্রিবিউশন দেওয়া, যে তোমার কন্ট্রিবিউশন এই যে আউটপুট প্রডিউস করবে, দ্যাট মিন্স এইখানে আমি জাস্ট সাম করতেছি। এখন এই সেম জিনিসটাকে আমি যদি বলি যে না আমি সেম ওয়েট দিব না, সবার সেম কন্ট্রিবিউশন না, যে দেখা গেল যে 1 লাখ সে দিচ্ছে, তার 1/3 করলে আসতেছে বেশি, যে 10,000 তার 1/3 করলে আসতেছে কম, তাহলে আমি যদি এই ওয়েটগুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করবো? ওই 1/3টাকে আমি চেঞ্জ করে দিই, ওইটা হবে আমার ওয়েটেড এভারেজ। তাহলে সেম জিনিস সাম করতেছি, কাকে সাম করতেছি? এই তিনটা ইনপুটের কিছু পোর্শন নিয়ে, যে 8, 5, -4। এখন দেখা গেল এই ক্ষেত্রে আমি নিলাম যার বেশি আছে তার কাছ থেকে নিলাম হলো 0.5, যার দেখা গেল তার থেকে একটু আছে তার দিলাম 0.3, একে দিলাম দেখা গেল 0.2। হ্যাঁ, দ্যাট মিন্স আমি এক একজনের কাছ থেকে এক এক রকম কন্ট্রিবিউশন দিচ্ছি, এবং কন্ট্রিবিউশনটা নেওয়ার ওয়ে হলো মাল্টিপ্লাই করা, এগুলোকে মাল্টিপ্লাই করতেছি। তাহলে 8.5, তাহলে ওই যে 1/3 8 ছিল আগে, আর 1/3 5 ছিল, আর 1/3 -4 ছিল, ওইটা এখন আর থাকবে না, 1/3 গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 0.5 × 8 প্লাস হলো আপনার 0.3 × 3, আর প্লাস 0.2 × -4। ওকে, তাহলে এটাকে যদি আমি দেখি, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে হবে হলো আপনার 4.7, এখানে যে নোট করা আছে আপনি করে লিখতে পারেন 4.7, তাহলে আউটপুটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইটাকে ইউজুয়ালি অনেক সময় বলা হয় ওয়েটেড এভারেজ, কিন্তু ওয়েটেড এভারেজ বলা ঠিক না, কারণ আমরা যদি এভারেজটাকে দেখি, এভারেজটা কিন্তু এই যে এভারেজটা, এটা কিন্তু অলরেডি ওয়েটেড, এটা একটা ওয়েটেড সাম, ইকুয়ালি ওয়েটেড সাম। আমরা এর ওয়েট নিচ্ছি, এর ওয়েট নিচ্ছি, এর ওয়েট নিচ্ছি, তাদেরকে সাম করতেছি। আর এখানে ওয়েটগুলো অ্যাকচুয়ালি ইকুয়াল। যখন আমরা ইনইকুয়াল যদি ধরি, তাহলে তখন আমরা বলতে পারি যে ওয়েটেড সাম। এটাকে অনেক সময় ওয়েটেড এভারেজ বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট টার্ম হলো ওয়েটেড সাম। আমরা অনেকগুলো আইটেমকে সাম করতেছি, কিন্তু তাদের ওয়েটেড সাম, মানে এক একজনের এক এক রকম কন্ট্রিবিউশন দিচ্ছে, যেটা আমরা এভারেজ বলি। এভারেজটাকে আপনি বলতে পারেন যে ইকুয়ালি ওয়েটেড সাম। ওকে, টার্মগুলো জানা ভালো, তাহলে আমাদের অনেক কনসেপ্ট বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, ক্লিয়ার ডিস্টিংগুইশ করা যায়। তো তাহলে আমরা যেটা করতে চাচ্ছি ওয়েটেড সাম, তাহলে এতক্ষণ যে আলোচনা হলো এর সারমর্ম হলো আমরা ওয়েটেড সাম করতে চাচ্ছি। এখন ওয়েটেড সাম করার কারণ তাহলে ইনপুটের ইফেক্টটা সে ধরতে পারে। ধরেন আমার সামহাউ একটু আগে যেটা আমরা দেখলাম, ধরেন 8টা যদি -8 হয়ে যায়, বা এই 5টা যদি ধরেন যে 5টা যদি সামহাউ দেখা গেল যে 6 হয়ে যায়, তাহলে এর ইফেক্টটা ধরা পড়বে। দ্যাট মিন্স ইন্ডিভিজুয়াল ইফেক্টগুলো এই ওয়েটেড সামের মধ্যে ধরা পড়বে খুব ভালোভাবে। ওকে, মানে কার কত গুরুত্ব,
এটা তার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এটা যখন আমরা লস দেখবো তখন আরো বেশি ভালো বুঝতে পারবো যে আসলে কিভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালু চেঞ্জ হওয়ার ফলে মানে ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার ফলে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন চেঞ্জ হতে পারে। ওকে, তো তাহলে ওয়েটেড সাম আমরা কি করতেছি, ওয়েটেড সাম। আর ওয়েটেড সাম একটা লিনিয়ার অপারেশন। লিনিয়ার অপারেশনের ডেফিনিশন কি, যে এখানে শুধু সাম থাকে আর স্কেলার মাল্টিপ্লিকেশন থাকে। এটা হলো লিনিয়ারিটির সংজ্ঞা। মানে অ্যাকচুয়ালি দ্যাট মিন্স ওইখানে লাইন থাকে, কার্ভ ড্র করা যায় না। কার্ভ করতে গেলে আপনাকে হলো ভেক্টর আনতে হয়, অনেকগুলো অ্যাক্সিস এরকম আনতে কার্ভ আনতে গেলে, কিন্তু আমি জাস্ট আসি একটা লাইনের উপরে। ওকে, তো তাহলে আমরা এখানে কি করতে চাচ্ছি, লিনিয়ার অপারেশন করতেছি। এটা কিন্তু একটা লিনিয়ার অপারেশন, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, আর কিছু নাই ওর মধ্যে। কিন্তু এই জিনিসটাকে আমরা আরেকটা ভাবে এক্সপ্রেস করতে পারি। আমি জাস্ট লিখতেছি, আপনি একটু চিন্তা করে দেখেন। আমি জেনারেলি লিখতেছি, ধরেন এটা হলো আমাদের সামেশন মানে মেশিন, আর এর মধ্যে যাচ্ছে হলো এটা হলো W1, এটা হলো W2, এটা হলো W3। জেনারেলি লিখতেছি x1 x2 x1 x2 আর x3। এখন এইটার করলে কি হবে, W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3। কিন্তু এটাকে আরেকটা ভাবে লেখা যায়, বলে তো কিভাবে, খেয়াল আছে? সামেশন অফ ডাবলুএক্সন একটা কমন নোটেশন দিয়ে আমি অন্য একটা নোটেশন চাচ্ছি। এটাকে এইভাবে, হ্যাঁ আপনি যেটা বলছেন যে i ইকুয়ালস দেখা গেল যে 1 to n wi xi এরকম লেখা যায়, কিন্তু এইটার আরেকটা নোটেশন আছে, w ট্রান্সপোজ x বা x ট্রান্সপোজ w, ভেক্টর নোটেশন। কি বলছিলাম যে এক একটা ডেটা পয়েন্টকে আমরা একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। তাহলে দুইটা ভেক্টরের করেসপন্ডিং এলিমেন্টের মাল্টিপ্লিকেশন হয়ে তাদের অ্যাড হইলে ওটা কিন্তু ডট প্রোডাক্ট। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে একটা নিউরনের বা একটা ধরেন কম্পিউটেশন মেশিনে ঢোকার আগে ওর কিন্তু একটা ডট প্রোডাক্ট হচ্ছে, একটা ডট প্রোডাক্ট হচ্ছে, এতটুকুই। হ্যাঁ, তো তাহলে আমাদের এইখান থেকে তাহলে ফাইনালি সাম কি হলো, যে একটা নিউরনে যে ইনপুটগুলো থাকে ঢুকে, যে ইনপুটগুলো যতগুলো ইনপুটই হোক তাদের আর তাদের যে ওয়েট, এইগুলার ডট প্রোডাক্ট হয়। তাহলে ডট প্রোডাক্ট কিন্তু একটা লিনিয়ার অপারেশন। এখন এইটা হওয়ার পরে কিন্তু থেমে থাকে না, এরপরে একটা নন লিনিয়ারিটি আমরা অ্যাপ্লাই করি। এই যে আমি পাইলাম যে ধরেন যেটা লিখেন w ট্রান্সপোজ x বা x ট্রান্সপোজ w, এটাকে কিন্তু আমরা এখন একটা নন লিনিয়ারিটির মধ্য দিয়ে পাস করি। তাহলে একটা লিনিয়ার অপারেশন আর একটা নন লিনিয়ার অপারেশন, দ্যাট মিন্স একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে পারি, ট্রান্সফরমেশন। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুইটা কাজ হচ্ছে। আমরা যখন একটা নিউরন বলি, একটা নিউরনের মধ্যে দুইটা কাজ হয়, একটা হলো একটা লিনিয়ার অপারেশন হয় মানে সেই ডট প্রোডাক্ট, আর একটা হলো ডট প্রোডাক্টটাকে একটা নন লিনিয়ার অপারেশনের মধ্যে চালানো হয়। এই নন লিনিয়ার অপারেশনগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন, মানে ডিপ লার্নিং এর ভাষায়। আর টার্মগুলো একটু এমনি জটিল, জাস্ট কিছু না, জাস্ট একটু জানা দরকার, যেহেতু এগুলা আপনি সব জায়গায় পাবেন, পড়তে গেলে টার্মিনোলজিতে আপনার পরিচিত হইতে হয়। তো তাহলে এই যে নন লিনিয়ারিটি আমরা অ্যাপ্লাই করি, এটাকে বলা হয় হলো আপনার অ্যাক্টিভেশন ফাংশন। এটা ডিফারেন্ট কাইন্ড অফ হইতে পারে। তো আমরা কিছু সিম্পল জিনিস দেখি, সিম্পল মানে যেগুলো ইউজুয়ালি ইউজ হয় না, সেইগুলো দেখে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো একটা ফাংশন আছে সিগনাম ফাংশন বা সাইন ফাংশন বলে, SGN। এর মধ্যে যদি আপনি ধরেন একটা পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার দেন তাহলে তার আউটপুট হয় -1, আর যদি আপনি যে কোনো পজিটিভ নাম্বার দেন তাহলে তার আউটপুট হয় 1। দ্যাট মিন্স এ নাম্বারের পজিটিভ আপনার SGN, আর 0 দিলে 0। এটা হলো একটা সিগনাম ফাংশন, দ্যাট মিন্স এটা একটা নন লিনিয়ার ফাংশন। তো এটাকে যদি আমি ড্র করতে চাই, তাহলে কি হবে, আমি যদি x অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট ভ্যালু আছে, ধরেন 1 2 -1 অনেক কিছু ভ্যালু আছে। তো তাহলে কি হয় যে আপনার -1 আর 1 এর মধ্যে যদি ধরি সংখ্যা রেখা, এটা দেখা গেল যে 0। সিগনাল ফাংশনটা এরকম, হ্যাঁ, যে আপনি এদিকে মাইনাস ভ্যালুর জন্য -1, পজিটিভ ভ্যালুর জন্য +1। তাহলে এইখানে কিন্তু একটা সিঙ্গেল লাইন দিয়ে আপনি ফাংশনটাকে এক্সপ্রেস করতে পারতেছেন না, দেখেন কয়েকটা পার্টে লেখা লাগতেছে। দ্যাট মিন্স একটা সিঙ্গেল লাইন
আপনি দিয়ে এটা প্রকাশ করতে পারতেছেন না, তাহলে এই জন্য এইরকম ফাংশন হলো নন লিনিয়ার। আমাদের একটা মিসকনসেপশন অনেকে থাকে যে দেখা গেল যে নন লিনিয়ার হইতে গেলে আঁকাবাঁকা হইতে হবে, এটা অ্যাকচুয়ালি কন্ডিশন না। কন্ডিশন হলো যে আপনি সিঙ্গেল একটা স্ট্রেট লাইন ড্র দিয়ে প্রেজেন্ট করতে পারতেছেন না। দেখবেন যদি স্টেপ ফাংশন হয় ধাপে ধাপে দেখা গেলো এরকম, এগুলো কিন্তু নন লিনিয়ার ফাংশন। ওকে, তো তাহলে আমরা একটা সিগনাম ফাংশন দিয়ে একটু এক্সাম্পল দেখি যে কিভাবে নন লিনিয়ারিটি এফেক্ট ফেলে। তো তাহলে আমাদের দুইটা পোর্শন নিউরনের, একটা হলো যে আপনার লিনিয়ার সামেশন, আর একটা হলো আপনার ডট প্রোডাক্ট, আর একটা হলো নন লিনিয়ার ট্রান্সফরমেশন। তো নন লিনিয়ার হিসেবে আমরা এখানে সিগমা এর ভ্যালু হিসেবে নিলাম সিগনাম ফাংশনটা বা সাইন ফাংশনটা। তো এখানে বলতেছি 8, 5, -4, আর ভ্যালু ছিল কত 0.5, 0.3, 0.2। এইটাতে আমাদের ভ্যালু আসছিল কত 4.7 সামথিং। দ্যাট মিনস এইখানে ভ্যালু আসছিল 4.7 সামথিং। তাহলে যখন আমি লিনিয়ার কম্পিউটেশন করতেছি এইখান থেকে যেটা আউটপুট বেরোচ্ছে এটা হলো 4.7। এই আউটপুটটাকে আমি নন লিনিয়ারিটির মধ্যে দিয়ে চালাচ্ছি। তো নন লিনিয়ারিটির মধ্যে যদি আমি 4.7 দিই প্লাস 4.7, তাহলে আসে হলো আমার +1। এখন সামহাও যদি আমি আপনার ভ্যালু চেঞ্জ করে দিই, বললাম যে -8 করে দিলাম, -8, তাহলে -8 -4 হলো আপনার 12, আর এখানে 5 হলো আপনার অ্যাকচুয়ালি যেটা আসে আমার এক্সাক্ট নাম্বারটা নোট করা নাই, কিন্তু দেখেন যে এটা অনেক বড়, তাহলে 8.5 এটা হলো -4 আসে, আর এইটা আসে হলো যে আপনার সামথিং 1 পয়েন্ট সামথিং, আর এটা আসে হলো আপনার পয়েন্ট মেবি 25 বা এরকম কিছু একটা। মেইন কথা হলো যে এই পুরো জিনিসটা মাইনাস হয়ে যায়, মানে এই দুইটা ভ্যালু বড় এটা ছোট, এই দুইটা ভ্যালু সাম করলে মাইনাস থাকে। আমি যদি এর আউটপুটটাকে এর যে আউটপুটটা ওইটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, তো নেগেটিভ নাম্বারকে যদি দিই তাহলে আমি -1 পাবো। ওকে, তো তাহলে একটা নন লিনিয়ারিটির এফেক্টটা বুঝেন একদম সিম্পল লেভেলে, যে আমরা একটা নন লিনিয়ার ফাংশন কি করে, যে এই ইনপুট যেটা এইটাকে ট্রান্সফর্ম করে, যে কোনো ভাবে ট্রান্সফর্ম করতে পারে। যেমন এখানে নিউমেরিক ভ্যালু যাই হোক তাকে সে +1 আর -1 এই দুইটাতে সে কনভার্ট করে দিচ্ছে, আর 0 হইলে 0। তাহলে নন লিনিয়ারিটির এফেক্টটা বোঝার চেষ্টা করেন। লিনিয়ার আমরা বুঝলাম যে একটা নিউরনের যখন এইটা কিন্তু পুরো একটা নিউরন, একটা নিউরনের দুইটা পোরশন, একটা হলো একটা লিনিয়ার পোরশন যেখানে ডট প্রোডাক্ট হয় ইনপুটগুলোর সাথে ওয়েটেড, আর একটা হলো আপনার একটা নন লিনিয়ার ফাংশন যেখানে কি নন লিনিয়ার ট্রান্সফরমেশন বলা যায়, যেখানে ওই ডট প্রোডাক্টটাকে ট্রান্সফর্ম করা হয়। তো বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম করা যেতে পারে, যেমন এখানে আমরা যে কোনো ভ্যালুকে +1 আর -1 এর মধ্যে স্কুইজ করে ফেলা যায়। এই জিনিসটা বুঝেন কিনা দেখেন, না বুঝলে আমাকে প্রশ্ন করেন। দেখেন এখানে বুঝেন কিনা, মানে এদিকে 1 - নিয়ে যাচ্ছে যে ওটা প্রবাবিলিটির সাথেও কি না না না, এটা প্রবাবিলিটি কিছু না। এখানে জাস্ট আপনি সিম্পলি চিন্তা করেন যে নন লিনিয়ারিটি একটা জাস্ট নন লিনিয়ারিটি অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়, নন লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, যে কি বলতে না আমি বলতে যাচ্ছি, আমি গ্রাজুয়েট বলতে যাচ্ছি যে হ্যাঁ -1 আর +1 এর মধ্যে সাইন ফাংশন বলছেন না, ওই যে সিগনাম ফাংশন কি বলছেন, এটা সাইন ফাংশন বলতেছেন ম্যাক্সিমাম মিনিমাম সাইনের জন্য -1 থেকে +1, তাই না? ওইটা এগুলো কি এর সাথে কোরিলেট হয় কিনা আমি তা জানি না। এটা প্রবাবিলিটি এখানে মাইনাস ভ্যালু কখনো প্রবাবিলিটির সাথে কোরিলেট হয় না। আচ্ছা, এটা জাস্ট বুঝাইতে চাচ্ছি যে আমি এখানে যে কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি নন লিনিয়ার। আচ্ছা ওকে, এখন আমি কি অ্যাপ্লাই করব ডিপেন্ড করবে আমার ইউজ কেসের উপরে। আমি যদি এটাকে দেখা গেল যে আমরা জানি একটা আপনার মেশিন লার্নিং থেকে জানেন সিগময়েড একটা ফাংশন আছে, যদি ওইটা একটা বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে প্রবাবিলিটি করতে গেলে সিগময়েড অ্যাপ্লাই করব, সেটা এখানে অ্যাপ্লাই করব। যদি আপনার আমরা আরেকটা এখানে দেখব সফট ম্যাক্স যেটা আমরা পড়াইছিলাম মনে হয়, সফট ম্যাক্স যদি মাল্টি ক্লাসিফিকেশন হয় তাহলে এখানে সফট ম্যাক্স অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স আমাদের যে পার্টসগুলো পড়ছে, হ্যাঁ এগুলো সবই নন লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা বললেন, এগুলো সবই নন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটাই বোঝাতে চাচ্ছি। ওকে, আচ্ছা মানে আমার ইনপুট ভ্যালুটা কি হবে যে আমি বিভিন্ন রকম নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করে ইনপুট ভ্যালুগুলোকে এমন ভাবে ট্রান্সফর্ম করব যাতে আমার ইন্টারপ্রেট করতে সুবিধা হয়। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ জাহিদ ভাই, আমি যাও ভাই, হ্যাঁ আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা এই ইনপুট দেওয়ার পরে তার সঙ্গে ওয়েটেড সাম আসবে, ওয়েট আসবে আর কি, মাল ডট প্রোডাক্ট হবে, এগুলো
হয়ে সে নন লিনিয়ার ফাংশন ঢুকবে, বাইনারি হইলে সিগময়েড জেনারেলি। আর এছাড়াও মাল্টি ক্লাসের জন্য অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন আছে, তাই তো আছে। এখন আমরা যে প্রজেক্টে কাজ করব সেখানে এগুলা ইন্টারনালি ঘটে, এবং ওয়েট কি হবে না হবে এটা মেশিনটাই জানে। এবং এটার যে আউটপুটটা তার সঙ্গে যে লেভেলটা আমরা দিয়ে দিই এটার একটা হিসাব কিতাব চলে। সেখানে আউটপুটটা মানে একুরেসিটা যত ভালো আসে, মানে যতটুকু আসে, এটা আমরা প্রয়োজনে অ্যাক্টিভেশন ফাংশনটা চেঞ্জ করে করে আমরা মানে আমাদের যে একুরেসি যে ভলিউমটা, মানে একুরেসি হাই একুরেসি পাওয়ার যে বিষয়টা, সেটা আসলে বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন আমরা রিপ্লেস করে 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 আমরা এই কাজটা করতে পারি, তাই তো? হ্যাঁ, এবং তার সাথে আরো কিছু ব্যাপার জড়িত আছে। একটা হলো আপনার কম্পিউটেশন টাইম, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সেটা আছে। আর আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, কারণ ওগুলা লোকেরা রিসার্চ করে বের করছে যে কোনটা ইউজ করে, আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো পাইটর্চ। আবার লেয়ারের বিষয় আছে, কোন লেয়ারে কোনটা ইউজ হবে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, আমরা কেন এটা করতেছি, এই ডিস্টিংশনটা যদি আপনি না বুঝেন তাহলে পাইটর্চে কোড বুঝতে অসুবিধা হবে। পাইটর্চে এই লেয়ারগুলো ডিফারেন্টলি মানে সেপারেটলি ইমপ্লিমেন্ট করা, যেটা টেনসরফ্লোতে হয় না। ওকে, এই জন্য পাইটর্চে আপনার কাছে বেশি কন্ট্রোল থাকে, ভালো মডেল তৈরি করা যায়, এই জন্য পাইটর্চ পপুলার। ওকে, মানে অ্যাকচুয়ালি ওয়েটগুলো কোথায় আছে, মেইন কনসার্ন হলো যে ওয়েটগুলো অ্যাকচুয়ালি এইখানে আছে, এইখানে নাই, এইখানে ওয়েটগুলো আছে। তো ওইটা আমরা যখন কোড করব তখন বুঝতে পারবেন। এই জন্য এইগুলা এখন যদি একটু বুঝতে কষ্ট হয়, আমার মনে হয় কোড করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আবার ড্রপ ডাউনের একটা অপশনও তো আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই জিনিসগুলো আপনি যদি বলেন ধরেন ড্রপ আউট করবেন, তাহলে ড্রপ আউটটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়? অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু এই জায়গায়। অনেকগুলো বিষয় আছে, আমি সিএনএন মোটামুটি জানি, তো আমি মানে জিনিসটা ডিফিকাল্ট না, জিনিসটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড, মানে অনেকগুলা পার্টস থাকে। এই জন্য আর কি ওইগুলা একসাথে যে একদম হারমোনিয়াসলি কাজ করবে এটা খুব ডিফিকাল্ট ডিপ লার্নিং এ কাজ করানো। তো তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে ধরেন একটা সিঙ্গেল পারসেপ্ট্রন, তার অপারেশনটা কেমন হয় এরকম। ওকে, যে একটা ডট প্রোডাক্ট ইনপুটের সাথে ওয়েটের, তার একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা হলো একটা সিঙ্গেল একটা পারসেপ্ট্রন বা একটা নিউরন। তো এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি দুইটা স্টেপে কাজ হচ্ছে, যে একটা লিনিয়ার স্টেপ তারপরে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন। ওয়েট রিলেটেড যা আছে সবকিছু এই লিনিয়ার স্টেপে, এইখানে জাস্ট একটা ফাংশন, এখানে কিন্তু কোনো লার্নিং কিছু নাই, লার্নিং কিন্তু এইখানটাই। এটা যখন আমরা কোড করবো তখন দেখব কিছু না। তো ডিপ লার্নিং এর ম্যাথ কিন্তু এই মানে অধিকাংশ ম্যাথ, আরেকটা ম্যাথ আছে ব্যাক প্রপাগেশন, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন বা প্রপ বলা হয়। হ্যাঁ, কারো যদি জাহিদ ভাই, আমার কাছে একটা ভালো বই আছে, সম্ভবত আমাকে রাছে ওই যে রুয়েটের এক প্রফেসর দিয়েছিল, চাইলে আমি সেটা দিতে পারি। বইটার নামটা তো ভুলে গেছি, চেক করে জানাবো। আচ্ছা ঠিক আছে, শেয়ার করি। একটা বই আছে, এটা ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, আপনার হলো ডিপ লার্নিং, এটা বলতে না ওই আমার যেটা সেটা কোড সহ ব্যাখ্যা সহ আছে। আচ্ছা আচ্ছা, এবং ইজি। আচ্ছা, মানে একটা বই আছে আপনার হলো কি বলে এটাকে, ডিপ লার্নিং বুক, এটা অনলাইনে ফ্রি ভার্সন আছে, তো চাইলে কিনতেও পারেন। কিন্তু এই বইটা একটু ডিফিকাল্ট, আমি বলবো যখন আপনারা এই কোর্সটা করবেন তারপরে আর কি এটা করতে পারেন। এটার আছে, এটার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকেও করতে পারেন HTML আকারে। তো খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না, আপনি যদি এটা বুঝেন তারপরে। আর মেইন হলো প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে। জাফর ভাই তো রিসার্চার টাইপের মানুষ, ওনার তো পড়তে ভালোই লাগবে, কাজ করতে গেলে আগে একটু কাজ করতে হবে। না তবে একটু অ্যাক্টিভেশন ফাংশন গুলো সম্পর্কে একটু বেসিক নলেজ থাকলে অবশ্যই জানা দরকার, না জানলে সমস্যা আছে, কাজের সমস্যা আছে। ম্যাথমেটিক্স কিন্তু খুব কঠিন না, আমারও তাই মনে হইলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কঠিন না, আসল ঘটনা কিন্তু এইটুকুই।
এবং মেশিন নিজে সেট করে আসলে ভিতরে এখানে কোথায় আমার কিছু করা লাগতেছে না, কিন্তু আমার কি করা লাগতেছে, যখন হলো আপনার ভুল যাচ্ছে বা পারফরমেন্স ইমপ্রুভ করা লাগতেছে, নতুন একটা সেক্টরে অ্যাপ্লাই করতেছি, তখন আমার এই জিনিসগুলোতে বোঝা লাগতেছে যে কোথায় প্রবলেম হইলো। দ্যাট মিনস ধরেন একজন ইঞ্জিনিয়ার, সে হলো যে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিন নিয়ে কাজ, সে কিন্তু স্ক্র্যাচ থেকে ইঞ্জিন বানায় না, কিন্তু যখন ইঞ্জিনটাতে ত্রুটি হয় বা নতুন একটু ইমপ্রুভমেন্ট দরকার হয়, তখন কিন্তু তার জানা লাগে যে কোনটা কার্বোরেটর, কোনটা স্পার্ক প্লাগ, এসব কিন্তু তার জানা লাগে। এটা হলো মেইন। হ্যাঁ, কি আছে ওই শ্যাফট থাকে না। আচ্ছা, যাই হোক, তো এটা গেল আমাদের। এবার আচ্ছা, এটা তো শাহিরুল ভাই কোশ্চেন করছিল হলো আপনার ইসে কি বলে বায়াস কোনটা, ওয়েট কোনটা। এতক্ষণ যা পড়ছি আমরা ওয়েট। শাহিরুল ভাই আছেন? জি ভাইয়া, ওয়েট নিয়ে ক্লিয়ার এখন। এবার বায়াসটা নিয়ে ক্লিয়ার হন। দেখেন, ধরেন আমাদের দুইটা ক্যাটাগরি আছে, এই দুইটা ক্যাটাগরি আছে। তো এখন এই দুইটা ক্যাটাগরিকে আমরা সেপারেট করতে চাই, ধরেন একটা লিনিয়ার ক্লাসিফায়ার। এবং আমি যদি এই ইকুয়েশন ফলো করি y = mx, তাহলে আমি এতক্ষণ যেটা করছি যে আমার কাছে শুধু x আছে, হ্যাঁ শুধু x আছে, মানে কোনো c নাই, যে ইকুয়েশনটা কি y = mx + c। আগে লিনিয়ার বুঝেন, তারপর নন লিনিয়ার বুঝুন, লিনিয়ার পার্টটা। y = mx + c। তো তাহলে c টা ধরেন না থাকলে কি হয়, অ্যাকচুয়ালি x যখন 0, y কে ম্যান্ডেটরি 0 হইতে হয়। এটা দেখেন যে x যদি 0 পয়েন্ট আমি ধরি, y কে ম্যান্ডেটরি 0 হইতেই হবে, এটা এই ইকুয়েশন বলে। হ্যাঁ, এটা বুঝেন কিনা দেখেন, যে x 0 হইলে y কে 0 হইতেই হবে। দ্যাট মিন্স এই লাইনটাকে সব সময় অরিজিনের মধ্যে দিয়ে যাইতে হবে, যদি আমি এরকম একটা কনস্ট্যান্ট না নিই। এখন এটা হ্যাঁ নিব না, প্রবলেম কি? তো প্রবলেম অন্য জায়গায় হবে। ধরেন এই প্রবলেমটাই আপনার এইভাবে আসলো, ক্লাসিফায়ারটা এইখান দিয়ে গেল। ক্লাসিফায়ারটা আপনার দরকার, আপনি দেখতে পাচ্ছেন, বা আপনি ধরেন যদি ভিজুয়ালাইজও করতে পারেন, আপনার অপটিমাল ক্লাসিফায়ারটা এইখান দিয়ে যাওয়ার কথা। কিন্তু এই ইকুয়েশনে কি আপনি এটা করতে পারবেন? পারবেন না। কারণ দেখেন x যখন 0, আপনি যদি x 0 তে আসেন, তখন কিন্তু y বা y 0 তে x 0 তেই আসি, তখন কিন্তু y এর ভ্যালু আছে একটা, ধরেন 5 বা 6 কিছু একটা ভ্যালু এখানে আছে। তো এটা কিন্তু এই ইকুয়েশন ফলো করে না। তো দ্যাট মিন্স এই যে একটা কনস্ট্রেইন, দ্যাট মিন্স এটা বাধ্যবাধকতা যে এই লাইনটাকে 0 0 এর মধ্যে দিয়ে যাইতেই হবে, এইটা থেকে দূর করার জন্য আমরা অ্যাকচুয়ালি y = mx + c, বা আমাদের ক্ষেত্রে m টাকে যদি w বলি, c টা হলো b, বায়াসটাকে ইন্ট্রোডিউস করি। দ্যাট মিন্স আমি আমার লাইনটাকে যেন বিভিন্ন জায়গা দিয়ে নিতে পারি, এটা যেন x মানে অরিজিন দিয়ে যাইতে বাধ্য না থাকে। বোঝা গেল বায়াসের বিষয়টা? তার মানে আমাদের সি যে কনস্ট্যান্টটা থাকে, এটাই মূলত আমাদের বায়াস। এটাই বায়াস। এবং বায়াসটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের লাইনটাকে ফ্রিলি মুভ করতে হেল্প করে। না হলে আমি যদি x 0 তে যখনই x 0 দেব, তখন তো আমাকে এইখান দিয়ে যাইতে হবে। দ্যাট মিন্স আমি জেনেও এইখান দিয়ে আমার ক্লাসিফায়ার যাবে, কিন্তু আমার ক্লাসিফায়ার যাওয়ার কথা ছিল এইখানে। যখন x 0, তখন এখানে কিছু একটা সেট করার কথা y অ্যাক্সিস এ, এই ফ্রিডমটা দেওয়ার জন্য, মানে ক্লাসিফায়ারটা যাতে আরো ভালো হয়, তাকে নাড়ানোর জন্য। তো আমি বলছিলাম দুইটা জিনিস, একটা হলো w বা ঢালটা, যে সে x অ্যাক্সিসের সাথে কতটা অ্যাঙ্গেলে আছে, আর একটা হলো সে যাতে নড়াচড়া করতে পারে। ওকে, এই দুইটা মিলে w আর b মিলায়ে একটা লাইনের ওরিয়েন্টেশন বিভিন্ন জায়গা দিয়ে সে যাইতে পারে। এটা হলো বায়াসের আপনার ইয়ে। তো ইন জেনারেল বায়াস ছাড়াও আপনি করতে পারেন, মানে থিওরিটিক্যালি। কেমনে? ধরেন পিসিএ তে মনে আমরা এই জিনিসটা করি। তো ধরেন এইখানে অরিজিন আপনার লাইনগুলো আছে এইখানে, এইখানে আছে। আপনি এক কাজ করতে পারেন, আপনি এটাকে অরিজিনটাকে শিফট করে এই মাঝামাঝি নিয়ে আসতে পারেন, মিন সেন্টার করতে পারেন জিনিসগুলো। আপনার লাইনটা তখন এইখান দিয়ে যাবে, মিন সেন্টার করো। মিন সেন্টার কাকে বলে? ধরেন এক্স কে কি করি, প্রত্যেকটা এক্স থেকে আমরা মিনটাকে বাদ দিই, এটাকে বলে মিন সেন্টার করা। ওকে, প্রত্যেকটা এক্স থেকে আমরা মিনটাকে বাদ দিই, মিউ বা এক্স বাই। তো এটা অ্যাকচুয়ালি মানে থিওরিটিক্যাল যেটা করা হয়, পাইটার হচ্ছে বাই ডিফল্ট বা এমনি মেশিন লার্নিং এ বাই ডিফল্ট আপনার এই বায়াসটাকে ট্রু করে দেয়। ইনক্লুড বায়াস একটা টার্ম ছিল, ইনক্লুড বায়াস কোথায় ছিল মনে আছে?
ইনক্লুড বায়াস ট্রু আর ফলস, আমি বলছিলাম এখন দরকার নেই ডেটা সায়েন্স ক্লাসের সময়। সাইকিট লার্নিং, পলিনোমিয়াল রিগ্রেশন, পলি ফিচার্স, এটা বেশ করে দেখেন যে এখানে একটা টার্ম ছিল ইনক্লুড বায়াস ইকুয়ালস, আমরা ফলস দিয়ে দিছিলাম, বুঝলেন? একটা টার্ম বেশি, ওটা ম্যাটার করে না এখানে, কিন্তু এখন আমাদের ম্যাটার করবে, কারণ ওইখানে বি একটাই ছিল, এখানে বি অনেকগুলো থাকে। ওকে, ইনক্লুড বায়াস মানে হলো এইটা, ওটা অরিজিন দিয়ে যাইতে পারতো না। আচ্ছা, তো তাহলে বায়াস টার্ম দিলে কি হয় দেখি আমরা। দ্যাট ইজ আমরা ফ্রি করলাম, আমরা লাইনটাকে ফ্রি করলাম, যে কোনো দিকে ঘুরতে পারবে, সে অরিজিন দিয়ে যাইতে পারবে না, মানে অরিজিন দিয়ে তাকে যাওয়া লাগবে না বাধ্যতামূলক, হ্যাঁ যাইতে পারবে কিন্তু যাওয়া লাগবে না বাধ্যতামূলক। তো তাহলে এখন আমাদের এই ইয়াটা কি দাঁড়াচ্ছে, নিউরন, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিন্তু একটা লিনিয়ার অপারেশন আসলে ডট প্রোডাক্ট আর একটা নন লিনিয়ার একটা আছে, দুইটা মিলে একটা নিউরন। এবং এর মধ্যে কি যাচ্ছে এখন, আগে ছিল x1 x2 x3, এখন এক্সট্রা একটা বি বা এক্সট্রা একটা বায়াসটা বলি, এটা বায়াস বলি। তো এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা একটা ট্রিক খাটাইতে পারি এখানে, যে ধরেন এখানে আছে কত w1 w2 w3, আমরা বলতে পারি কি এইটাকে বলি w0 আর এইটাকে বলি b0, এটাকে বলি w0, এটাকে বলি b0, মানে সরি b0 বলতেছি কেন, এটাকে বলি ধরেন আপনার x0, দেখতে কাটাকাটি হয়ে গেছে, এটা হলো x0, এটা একটা ফিচার আমি ধরে, কারণ আমি যদি দেখি, দেখেন যে এই যে বিটা বায়াসটা আর এইটা দুইটাই কিন্তু নাম্বার, জাস্ট কনস্ট্যান্ট, বায়াসটা কিন্তু ওই যে mx প্লাস c একটা কনস্ট্যান্ট, আর w-টাকে আমরা লার্ন করি। দ্যাট মিনস আমি যদি এই বিটাকে 1 ধরে নিই, আমি বিটাকে যদি 1 ধরে নিই, তাহলে w-টা তো ওইটা লার্ন, ধরেন এরকম আসলো যে বিটা আসলো 2 আর w আসলো ধরেন আপনার 5, এটা লার্ন করলো মডেল, তো ওর থেকে আমি এটাকে 1 রাখলাম, তাহলে এটা 10, এটা লার্ন করবে মডেল। ওকে, তো দ্যাট মিনস আমরা এই বায়াস টার্মটাকে সবসময় 1 ধরি, এটাকে x0 বলি আর এটাকে সবসময় 1 ধরি, x0 বায়াস টার্মটা সবসময় 1, তার সাথে অ্যাকচুয়ালি w0, তখন এইটাকে আমরা ইউজুয়ালি বায়াস হিসেবে চিনি, আমাদের কোডে দেখবো এইটা অ্যাকচুয়ালি আমাদের বায়াস w0, এটা একটা বায়াস, একটা লার্নেবল প্যারামিটার হচ্ছে কিন্তু এইভাবে। ইউজুয়ালি যে বায়াস ওইটা কিন্তু লার্নেবল প্যারামিটার না, যে কনস্ট্যান্টটা আছে, কিন্তু ওইটাকে আমরা 1 করে নিচ্ছি আর ওইটাকে আমরা ইনক্লুড করে নিচ্ছি এই w0 এর মধ্যে। তো আরেকটু ব্যাখ্যা করলে বুঝবেন, দেখেন আমরা আগে দেখছিলাম কি x1 x2 x3 একটা ভেক্টর, আর w1 w2 w3 একটা ভেক্টর, দুইটার মাল্টিপ্লিকেশন করে আমরা বলতেছিলাম w ট্রান্সপোজ x বা x ট্রান্সপোজ w, যেটা আপনি বলেন। এইখানে যদি আমি বলি যে এইখানে একটা w0 আছে আর এখানে একটা x0 আছে, w0 x0, তাহলে কি হবে, এর সাথে জাস্ট অ্যাড হবে w0 x0 w0 x0। এখন এই x টার ভ্যালু অ্যাকচুয়ালি সবসময় আমরা বলতেছি এটা 1, তো x0 আছে এখানে, তো সেটাকে আমরা এখানে যদি এই তিনটা পোরশন মিলাই আমার w ট্রান্সপোজ x হয়, তো এখন যদি x টা চেঞ্জ হয়ে গেল w টা চেঞ্জ হয়ে গেল, জাস্ট 3 ডাইমেনশন থেকে 4 ডাইমেনশন, মানে 3টা এলিমেন্ট থেকে 4টা এলিমেন্ট হয়ে গেল, তো সেম জিনিস w ট্রান্সপোজ x, মানে এই জিনিসটাকে আমরা এর মধ্যে ইনকর্পোরেট করে নিতে পারতেছি, এবং সেটাকে আমরা পরে আপনার নন লিনিয়ারের মধ্যে পাস করে দিতে পারতেছি, কারণ আমাদের ট্রিকটা হলো কি w টাকে আমরা লার্নেবল প্যারামিটার করে নিচ্ছি আর x0 টাকে সবসময় আমরা 1 ধরে নিচ্ছি। কেন ধরতে পারতেছি, কারণ x0 টা অ্যাকচুয়ালি c কনস্ট্যান্ট, দ্যাট মিন্স ওইটা একটা নাম্বার লার্ন হবে, ওই নাম্বারটাকে আমরা w এর মধ্যে ইনকর্পোরেট করে নিচ্ছি। এটা বোঝা গেল কিনা দেখেন, এটা না বুঝলে আমাকে বলো। এই লাস্টটুকু আরেকটু বলবেন? আচ্ছা আমি বলতেছি, ধরেন আমার যদি এরকম থাকতো যে আমরা বলছি এখানে নিউরনের মধ্যে আমরা বলছি যে দুইটা এলিমেন্ট নিই x1 x2 আর একটা বায়াস্টার, x1 x2 আর একটা বায়াস্টার। তো এই বায়াস্টারটা এখন এখানে আছে ধরেন w1 w2, আর এইখানে আমরা বললাম যে এর সাথে একটা প্যারামিটার আছে, ওইটাকে বললাম w0, ওইটাকে বলতেছি আমরা w0। এখন b একটা নাম্বার লার্ন হবে, w0 মানে b একটা নাম্বার আছে, w0 একটা নাম্বার লার্ন হবে, তখন আমরা করতেছি কি b টাকে বলতেছি তুমি অলওয়েজ 1, হ্যাঁ
দ্যাট মিন্স এইটাকে বলতেছি আমরা একটা নতুন একটা ফিচার, একটা কনস্ট্যান্ট একটা ফিচার যেটার ভ্যালু সবসময় 1, এটা আমরা ধরে নিচ্ছি। কারণ এর যে ইফেক্টটা হবে, যে বললাম যে ধরেন b হলো 2 আর w0 হলো যে আপনার 5, দ্যাট মিন্স এই জিনিসটা মাল্টিপ্লাই করলে এখানে যাবে হলো 10। এখন ওইটা না করে আমি 2টাকে 1 করলাম আর 5টাকে 10 করলাম, তাও তো এখানে যাচ্ছে আপনার 10, তাই না? তো তাহলে আমরা কি করতেছি, w0টাকে রাখতেছি এখানে একটা ভেরিয়েবল হিসেবে, আর এটাকে সবসময় একটা কনস্ট্যান্টের মতো রাখতেছি। এটা একটা ফিচার x0 যেটা সবসময় 1, এবং এই কারণে আমরা এইভাবে লিখতে পারতেছি w0 w1 w2, এটা যদি কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা w ট্রান্সপোজ x বা x ট্রান্সপোজ w হিসেবে লিখতে পারতেছি, সেম জিনিস। ওকে, কিন্তু আমরা যদি ওইটা না ধরতাম তাহলে আমাদের এইভাবে লেখা লাগতো যে এইটুকু হলো w ট্রান্সপোজ x আর তার সাথে একটা হলো আপনার b আর w0, এটা থাকতো। কিন্তু এটাকে আমরা একটু এক্সপ্রেশনটাকে শর্ট করার জন্য এটাকে ধরতেছি x0, x0 এর ভ্যালু অলওয়েজ 1 আর w0 আছে, দ্যাট মিন্স এটাকে আমরা এটার মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে এইভাবে লিখতে পারতেছি। বুঝে গেল জিনিসটা? না বুঝলে বলেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এটা গেল আমাদের একটা ANN এর মানে আর্কিটেকচারাল ওভারভিউ। এবার আমি এর একটা এক্সপ্লানেশন দেব, জিওমেট্রিক একটা এক্সপ্লানেশন দিব, দ্যাট মিন্স কিভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হয়। একটু ইয়ে থাকা দরকার, আমাদের আইডিয়া থাকা দরকার। আচ্ছা, তো এটা গেল হ্যাঁ, আমরা ফিচার স্পেস আর সেপারেটিং হাইপার, আর যখন সাইরুল ভাইরা লাস্ট ইয়ার মনে হয় করছিলেন, তখন মনে হয় আমি একটু বলছিলাম, ওই যে কটা ক্লাস নিয়েছিলাম, যে ফিচার স্পেস সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম আর সেপারেটিং হাইপার। তো এটা নিয়ে আমি আর একটু বলি। তো ধরেন আমাদের কাছে দুইটা ফিচার আছে আর কিছু আপনার ইয়ে আছে, ক্যাটাগরি, একটা হলো ক্যাটাগরি, একটা হলো রিগ্রেশন। আগে ক্যাটাগরিটা দেখি। তো আমাদের ইউজুয়াল মডেল হলো যে একটা সামেশন আর এখানে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা হলো y হ্যাট প্রেডিক্ট করে। আর এই দিক থেকে আসে কি, এখানে ধরেন x0 x1 x2 w0 w1 w2, ধরেন একটা 2 ভেরিয়েবল প্রবলেম আছে। প্রবলেমটা কি ছিল, আপনার ধরেন স্টুডেন্টের একটা ম্যানুফ্যাকচার প্রবলেম, যে কত ঘন্টা পড়ছে, এটা হলো x1, আর সে কত ঘন্টা ঘুমাইছে, এটা হলো যে আপনার হলো x2, আর সে হলো পাস করছে কিনা, সে হলো পরীক্ষায় পাস করছে কিনা, রেজাল্ট, এটা হলো আমার y। তো দেখা গেল যে আমার এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে, কোনো স্টুডেন্ট মেবি 1 ঘন্টা, সরি এটা হলো স্টুডেন্ট আইডি, সরি বলতেছি যে কোনো স্টুডেন্ট মেবি 5 ঘন্টা পড়ছে, 6 ঘন্টা ঘুমাইছে এবং সে পাস করছে। আর কোনো স্টুডেন্ট মেবি 10 ঘন্টা পড়ছে, 7 ঘন্টা হলো ঘুমাইছে, সেও পাস করছে। মেবি একজন 7 ঘন্টা পড়ছে আর দেখা গেল যে 5 ঘন্টা ঘুমাইছে, সে হয়তো ফেল করছে। ধরেন একটা আর্টিফিশিয়াল ডেটা। তো এই ডেটাটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু এটা দুইটা পয়েন্ট, এটা 2 ডাইমেনশনাল ডেটা। এই x1টাকে যদি একটা অ্যাক্সিস ধরি, x2টাকে যদি আরেকটা অ্যাক্সিস ধরি, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট করতে পারি কোঅর্ডিনেট হিসেবে। প্রত্যেকটা ডেটা পয়েন্টকে আমরা এক একটা কোঅর্ডিনেট হিসেবে প্রেজেন্ট করতে পারি। কারণ আমাদের প্রথম যে ডেটা পয়েন্ট আছে মেবি অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা জায়গায় থাকবে, পরের ডেটা পয়েন্টটা মেবি অ্যাপ্রক্সিমেটলি পরে কত ছিল, 10 ঘন্টা, পরে ছিল 10 ঘন্টা ঘুমাইছে, পড়ছে। তাহলে আমি যদি এটাকে ধরি যে কত ঘন্টা পড়ছে আর এটাকে ধরি যে কত ঘন্টা ঘুমাইছে, তাহলে এটা এরকম একটা জায়গায় 5 আছে, এরকম একটা জায়গায় 5 আছে। এইটা হলো যে আপনার 2 নম্বর স্টুডেন্ট, এ পাস করা স্টুডেন্ট, এ পাস করা স্টুডেন্ট, এ হলো ডাব্বা মারা স্টুডেন্ট। হ্যাঁ, তো দ্যাট মিন্স আমি আমার যে ডেটা পয়েন্টগুলো, প্রথম ডেটা পয়েন্টটা ছিল আপনার 5 6, এইখানে 5 তাহলে 5 আর এখানে হলো যে আপনার 6, 5 6 নাম্বার পয়েন্ট। এটাকে আমরা একটা কোঅর্ডিনেট হিসেবে পয়েন্ট করতে পারি। এটা আমরা ভেক্টরে দেখছিলাম যে একটা ডেটা পয়েন্টকে কিভাবে আমরা কোঅর্ডিনেট এবং ভেক্টর এটার মধ্যে সলভ করতে পারি। তো এটা আপনাদের দেখতে বলছিলাম, যদি না দেখে থাকেন রিক্যাপ করবেন, কারণ এগুলো এখন দরকার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো তাহলে আমরা এখানে কি দেখতেছি, এখানে একটা কোঅর্ডিনেট হিসেবে আমরা দেখতে পারি যে এইটা কোঅর্ডিনেট হবে তাহলে আপনার 10 আর 7, মানে x এর ভ্যালু 10, x 7। তো মেইন কনসেপ্ট যেটা হলো যে আমি যদি এইভাবে ডেটাগুলোকে পয়েন্ট আউট করি, আমি এইভাবে ডেটাগুলোকে পয়েন্ট আউট করলাম, হ্যাঁ, তো এই পুরো জায়গাটাকে, ডেটার এই জায়গাটাকে বলা হচ্ছে ফিচার স্পেস। আমরা যেটাকে কোঅর্ডিনেট প্লেন
এক্স ওয়াই কোঅর্ডিনেট বলি, এটাকে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর ভাষায় বলা হচ্ছে ফিচার স্পেস। ফিচার স্পেস, আর এইগুলো হলো এক একটা ডেটা পয়েন্ট। আর এই ফিচার স্পেসে আমরা যদি একটা ক্লাসিফায়ার দিই সেপারেট করার জন্য, তাহলে এটা হবে আমার সেপারেটিং হাইপার প্লেন। এখন হাইপার প্লেন নাম কেন? তো কিছু কিছু টার্ম আমি আপনাদেরকে আগে যেমন ওই ম্যাট্রিক্সের সময় পড়াইছিলাম। তো ম্যাট্রিক্সের সময় দেখছিলাম যে সব কিছুই হলো টেনসর, মানে হাই ডাইমেনশনাল সবকিছু টেনসর, লো ডাইমেনশনাল গুলোকে আমরা স্পেশাল নাম দিই। তো একইভাবে এখানে দেখো যে আপনার যখন একটা পয়েন্ট ওঠালো, জাস্ট একটা পয়েন্ট, যদি একটা 2 ডাইমেনশনাল স্পেসে হয় তাহলে সেপারেটিং এটাকে বলা হচ্ছে একটা লাইন। যদি 3 ডাইমেনশনাল স্পেসে হয় সেপারেটিং ওই প্লেনটাকে বলা হচ্ছে একটা প্লেন। আর যদি তার থেকে বেশি ডাইমেনশন, যেগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, ওইখানে বলা হচ্ছে হাইপার প্লেন। আর মেশিন লার্নিং অ্যাকচুয়ালি আমাদের ডাইমেনশন তো অনেক বেশি, 100, থাউজেন্ডস, মিলিয়নস অফ ডাইমেনশন থাকতে পারে। এই জন্য অ্যাকচুয়ালি হাইপার প্লেনটা বেশি আপনার ইউজ হয়। ওকে, তো তাহলে হলো আপনার লাস্ট যে সেপারেটিং হাইপার প্লেনটা দিলাম, এটা হলো আমাদের একটা ডিসিশন বাউন্ডারি। আমরা মেশিন লার্নিং এই টার্মটার সাথে পরিচিত, যে ধরেন এর এই পাশে যে পয়েন্টগুলো থাকবে সেগুলোকে আমরা একভাবে প্রেডিক্ট করতে পারি, মেবি পজিটিভ ক্লাস। এই পাশে যে পয়েন্টগুলো থাকবে সেইগুলোকে আমরা একভাবে প্রেডিক্ট করতে পারি। তো এইটা হলো আমাদের ক্লাসিফিকেশনের বিষয়। এখন ধরেন আমরা এক্সাম্পলটা নিই যে পরীক্ষায় ধরেন আমরা কিভাবে রেজাল্টগুলো পাইছি, পাস ফেল, শেষে 33-এর বেশি পাইছে কিনা। 33-এর বেশি যদি তার মার্কস হয়, মার্কস ইজ গ্রেটার দ্যান 33, তাহলে সে পাস, না হইলে সে ফেল। এখন পরীক্ষায় তো শুধু পাস ফেল থাকে না, পরীক্ষায় 0 to 100 একটা রেঞ্জ থাকে। তাহলে রেঞ্জ অফ ভ্যালু, এইটার জন্য আমরা কি ধরনের এটা কি ধরনের প্রবলেম তো বলতে পারবেন? মেশিন লার্নিং ছিল আমাদের। প্রথম বলেন এটা কি ধরনের ভ্যালু আর এটা কি ধরনের ভ্যালু? একটা তো হচ্ছে ভাই ক্যাটাগরি ভিতর পড়বে, যে ক্লাস মানে আমরা ক্লাস্টার যেটা করি, ডিফাইন করি, ক্লাস, হ্যাঁ, ক্যাটাগরি। আর এটা কি? এটা হলো কন্টিনিউয়াস বা নিউমেরিক ভ্যালু। ওই যে মেশিন লার্নিং এ আমরা ডেটা পড়ছিলাম, ডেটা টাইপ ওইগুলো এখন কাজে লাগতেছে। তাহলে এইটাকে আমরা রিগ্রেশন প্রবলেমে দিয়ে সলভ করতে পারি, তাই না? এখন এইখানে রিগ্রেশনটা কেমন হইতে পারে এটা একটু ভিজুয়ালাইজ করা দরকার, কারণ আমরা অ্যাকচুয়ালি এরপরে ভিজুয়ালাইজই করতে পারবো না। মেশিন লার্নিং যেমন পারি, ডিপ লার্নিং এ আমরা মডেল ভিজুয়ালাইজ করতে পারবো না, কারণ অনেক হাই ডাইমেনশনাল। তো এই জন্য কি করা হয়, আমরা এই 2 ডাইমেনশনাল প্রবলেমটাকে একটু ভিজুয়ালাইজ করি। ধরেন আমাদের কাছে আছে হলো ধরেন x1 আর x2, এইদিকে এটা বললাম x1, এটা হলো x2, এটা লম্ব, ধরেন এটা হলো একটা প্লেন। এখন এদের সাথে লম্ব ভাবে আরেকটা প্লেন আছে, লম্বই আঁকায়, তাহলে আবার কনফিউজড হয়ে যেতে পারে। এটা হলো যে আপনার x1 x2, এদের সাথে যদি আমি লম্ব আঁকাই, ধরেন এটা এদের দুইজনের সাথে, এটা এই প্লেন থেকে উঠে আসতেছে, ল্যাপটপের ধরেন আমার স্ক্রিন থেকে উপরের দিকে উঠে আসতেছে, এইটা হবে অ্যাকচুয়ালি আমার সেই যে প্রেডিকশনটা। আগে প্রেডিকশনটা কেমন ছিল, x1 x2 একটা সেপারেটিং লাইন, এই পাশে আসলে একরকম প্রেডিকশন, এই পাশে আসলে একরকম প্রেডিকশন, কিন্তু এখন হচ্ছে টোটাল আলাদা একটা অ্যাক্সিসে চলে যাচ্ছে। এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে এই ফাংশনটা। তো এটাকে আমি যে আগে একটু যে ডিসপ্লেটা দিলাম, মানে ভিজুয়ালাইজটা করলাম, ওইটা দিয়ে বেটার বোঝা যায় যে আপনার x1 x2 এরা দুইজন একে অপরের সাথে লম্ব, এরকম ভাবে বোঝায়। আর এদের সাথে লম্ব হলো এটা হলো আমার ধরেন সেই মার্কস, এটা হলো আমার মার্কস। তো তাহলে ওইখানে আমরা দেখছিলাম যে ক্যাটাগরি, ধরেন একটা ক্যাটাগরি যদি 1 প্রেডিক্ট করে কিন্তু অ্যাকচুয়ালি যদি সেটা 0 হয় তাহলে এটা এরর। তো এইখানে এররটা কিভাবে ক্যালকুলেট হয়? ধরেন একজন পরীক্ষায় এক্সামে একজন এক্স ফিচার হলো এইখানে, ওয়াই ফিচার হলো এইখানে, এই পয়েন্টটাতে আছে মোটামুটি, সে মার্কস, তার অ্যাকচুয়াল মার্কস পাইছে এত, মানে এই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিস বা মার্কস অ্যাক্সিস যেটা বলেন, আর মডেল তাকে প্রেডিক্ট করতেছে এরকম পরিমাণ, তাহলে এইটা হলো তার এরর। তাহলে কন্টিনিউয়াসের এররটাকে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করি। এখন এইটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, কারণ অনেক মাল্টি ডাইমেনশনাল ডেটা থাকে। ওকে, তো তাহলে এই ভিজুয়ালাইজেশনটা মাথার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্টটা রাখার চেষ্টা করেন যে কিভাবে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস আর ক্লাসিফিকেশনের মানে এরর ক্যালকুলেশনটা হয়। এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস এরর আছে আমার, হ্যাঁ, আর ওইখানে কিন্তু আমার এটা ডিসক্রিট টাইপের হয়ে যাচ্ছে। ওইটার আরো ব্যাখ্যা আছে, আমরা ম্যাথে গেলে আরো দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এখন
আমরা আর একটু, আচ্ছা আমার একটু বলেন তো, মানে আমার একটু জানা দরকার, মানে আপনাদের ওইদিকে প্রোগ্রেস কত দূর, একটা ইয়ে করি, ক্লোজ করি অবশ্যই।